আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব হিসাব নিয়ে। আমরা জানি যে হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিসাব এমন একটি বিষয় যেটি ছাড়া আমাদের ব্যক্তি জীবন বলো, আমাদের আর্থসামাজিক জীবন বলো, কোনো কিছুই আমাদের যে এখন বর্তমান যে পৃথিবী রয়েছে, তো সেই বিশ্বকেও আমরা আসলে হিসাব ব্যতীত কল্পনা করতে পারি না। তো আমরা এখন আজকে হিসাব সংক্রান্ত আলোচনা করব। তো সেখানে হিসাব আমরা জানি যে দুই ধরনের হয়ে থাকে। একটা হিসাব হচ্ছে সনাতন পদ্ধতি, যেটা এখন তেমন ব্যবহার হয় না, কোথাও তেমন প্রয়োগ হয় না। তো সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে তিন প্রকার: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। কিন্তু যে আধুনিক হিসাব আছে, সে আধুনিক হিসাব হচ্ছে 5 প্রকার। তো আমি আজকে আধুনিক হিসাব 5 প্রকার নিয়েই মূলত তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে আমি লিখেছি যে হিসাব 5 প্রকারের মধ্যে প্রথম আছে সম্পদ, দ্বিতীয় আছে খরচ, 3 নম্বরে আছে আয়, 4 নম্বরে দায়, 5 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব। তো এখানে আমি যেই সিরিয়ালে লিখেছি, এই সিরিয়ালে তোমাদের বইতে লিখে নেই। তো বইতে সিরিয়ালের ব্যতিক্রম আছে, কিন্তু আমি এখানে কেন এই সিরিয়ালে লিখেছি সেটা তোমাদের একটু পরে আমি সেটা বলবো। তো এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেই সমস্ত হিসাবের মধ্যে যেই সমস্ত আমাদের অধ্যায়, অঙ্ক যেগুলো সব রয়েছে, সেটা তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর যেই লেভেলই হোক না কেন, প্রত্যেকটা লেভেলেই কিন্তু আমরা শুধু হিসাব বিজ্ঞানে দেখবো ডেবিট এবং ক্রেডিট। যে হিসাবেই যাই আমরা দেখবো ডেবিট অথবা ক্রেডিট। তো ডেবিট এবং ক্রেডিট কি? ডেবিট এবং ক্রেডিট হচ্ছে মূলত দুতরফা দাখিলা পদ্ধতির যে দুই দিকের যে হিসাব, সেটার একদিক হচ্ছে ডেবিট আর একদিক হচ্ছে ক্রেডিট। মূলত ডেবিট ক্রেডিট দুটা পক্ষ মাত্র। তো এখন এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করবো কিভাবে? তো আমরা তো প্রত্যেকটা লেনদেনে আমাদেরকে ডেবিট অথবা ক্রেডিট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করব? তো আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব আধুনিক এই 5 প্রকার হিসাবের মাধ্যমে। যেমন সম্পদ, সেটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। আবার খরচ আছে, খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে হবে ক্রেডিট। আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই পদ্ধতিতে মূলত ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো তোমাদের যত অঙ্ক আছে সব অঙ্কগুলোতেই তো ডেবিট ক্রেডিট আছে, আর ডেবিট ক্রেডিটের বাইরে আমাদের কোনো কাজও নেই। তো আমাদেরকে যেহেতু ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে, সেহেতু আমাদের ডেবিট এবং ক্রেডিটটা খুবই ভালোভাবে শিখতে হবে। যদি আমরা ডেবিট ক্রেডিট না শিখতে পারি তাহলে কিন্তু আমরা জাবেদাভুক্ত করতে পারবো না। জাবেদাভুক্ত না করতে পারলে আমরা খতিয়ানভুক্ত, নগদান বই, আর্থিক বিবরণী বলো এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে অধ্যায়গুলো আছে, কোনোটাই কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো না। সেই জন্য আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা খুবই গুরুত্ব দিয়ে শিখতে হবে। এই জন্য আমি যেই সিরিয়ালে লিখে দিয়েছি সেই সিরিয়ালে তোমরা যদি মনে করতে পারো এবং কোনটা বাড়লে ডেবিট ক্রেডিট হয় সেটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করা আমাদের জন্য খুবই সহজ হবে। আচ্ছা, এবার আমি বলি আমি এই সিরিয়ালে কেন সাজিয়েছি। তোমাদের সহজ করার জন্য আমি এই সিরিয়ালে সাজিয়েছি। দেখো যে সম্পদ এবং খরচ এই দুইটা একসাথে আছে, প্রথম এবং দ্বিতীয়তে আছে, এবং এই দুইটাই বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। আর এদিকে আয়, 3 নম্বরে আয় আছে, 4 নম্বরে দায় আছে, 5 নম্বরে মালিকানা সত্ত্ব আছে। এই তিনটাই যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। অর্থাৎ সম্পদ এবং খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তো এখানে আমি কিন্তু এই 5টাকে 2 ভাগে ভাগ করে দিলাম তোমাদের সহজ করার জন্য, যে সম্পদ আর খরচ একটা, আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা মিলে একটা। কেমন? তো এইভাবে মনে রাখার যাতে সহজ হয় সেজন্য বলা। এখন আমরা অনেক সময় যেমন নগদে ক্রয়, তো এটার জাবেদা আমরা কি করে থাকি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা তো জাবেদা পারলাম, কিন্তু আমরা কি জানি ক্রয় কেন ডেবিট হয়েছে
আর নগদান হিসাব কেন ক্রেডিট হয়েছে। তো আমরা অনেক সময় মনে করে থাকি যে আমি যদি কোনো কিছু পাই বা কোনো প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের কাছে কোনো কিছু আসে তাহলে বোধহয় ডেবিট হয়। তো এটা আসলে ভুল ধারণা। কারণ যেমন ক্রয় করেছি এই জন্য ক্রয় হিসাব ডেবিট লিখেছি, কিন্তু আমি যদি তোমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিই যে তাহলে আমরা তো যদি ব্যাংক সুদ পাই বা বিনিয়োগের সুদ পাই, তাহলে ব্যাংক সুদ অথবা বিনিয়োগের সুদ যদি পাওয়া যায় তাহলে এটাও তো আমরা পেয়েছি, তাহলে এখানে ব্যাংক সুদ অথবা বিনিয়োগের সুদ ক্রেডিট কেন হচ্ছে? এটাও তো আমরা পেয়েছি, তাহলে ডেবিট হচ্ছে না কেন? আসলে কোনো কিছু পেলেই যে ডেবিট বিষয়টা সেরকম নয়, আবার কোনো কিছু চলে গেলেই যে ক্রেডিট বিষয়টা কোনোভাবেই সেরকম নয়। যেমন আমাদের কাছ থেকে নগদ কমে গেছে সেই জন্য এটা ক্রেডিট, তোমাদের যুক্তিতে তোমরা হয়তো বলতে পারো, কিন্তু আমি যদি বলি তাহলে পাওনাদারকে পরিশোধ করা হলো, তো এখানে তো পাওনাদারও কমে গেছে, তাহলে পাওনাদার কমে গেলে পাওনাদার কেন ডেবিট হলো? তো বিষয়টা আমার কাছে আসলে প্রতিষ্ঠানের কোনো কিছু বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং কোনো কিছু হ্রাস পেলে কমে গেলে যে ক্রেডিট হবে বিষয়টা সেরকম না, কোনোভাবেই সেরকম না। তাহলে কি বিষয়টা, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব? অবশ্যই আমরা এই 5টা হিসাবের ফর্মুলা অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। যেমন ক্রয় হিসাব কেন ডেবিট হলো? ক্রয় কি হিসাব? ক্রয় হচ্ছে একটি খরচ, তাহলে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে আর আমরা জানি কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। আবার নগদান হিসাব ক্রেডিট কেন হলো? নগদান কি? নগদান হচ্ছে একটি চলতি সম্পদ, একটি তরল সম্পদ, তো সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, আমার সম্পদ হ্রাস পেয়েছে সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। আবার যখন মালিক যদি তার প্রতিষ্ঠানে নগদ অর্থ বিনিয়োগ করে তো সেই ক্ষেত্রে আমরা জাবেদা কি লিখি? নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো নগদ হিসাব কেন ডেবিট লিখতেছি? কারণ নগদ হচ্ছে সম্পদ, আমরা জানি, তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব হচ্ছে এখানে বৃদ্ধি পেয়েছে, মালিকের অধিকার বৃদ্ধি পেয়েছে, তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। তো প্রত্যেকটা ডেবিট এবং ক্রেডিটের কারণ অবশ্যই সম্পদ, খরচ, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি এবং হ্রাসের কারণে হতে হবে। হ্যাঁ, এছাড়া অন্য কোনো যুক্তি সেটা ভিত্তিহীন। সুতরাং আমরা যদি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই এই 5টা হিসাবের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। যত অঙ্ক আমরা দেখি, যত হিসাব আছে, সেখানে যদি শত দফাও থাকে, হাজার, লক্ষাধিক যদি থাকে, তো সবগুলোই এই 5টা হিসাবের মধ্যে আসতে হবে এবং এই 5টা হিসাবের মধ্য দিয়ে ডেবিট অথবা ক্রেডিট নির্ণয় করতে হবে এবং ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে কিন্তু আমাদের সকল সমস্যার সমাধান করতে হবে। সুতরাং তোমাদেরকে আবারও বলতেছি যে তোমরা হচ্ছে এই 5টা হিসাব আমার এই যে আমি যেরকম সিরিয়ালে আমি যে ক্রম অনুসারে সাজিয়েছি সেই ক্রম অনুসারে যদি তোমরা একটু মুখস্থ করতে পারো এবং সেটাতে তোমাদের জন্য হচ্ছে সম্পদ খরচ একটা, আয় দায় মালিকানা সত্ত্ব, হ্যাঁ এটা হচ্ছে একটা, এইভাবে এই দুইটা প্রথমটা হচ্ছে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আর দ্বিতীয়টা হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, এইভাবেও কিন্তু তোমরা সহজেই মনে রাখতে পারবে। হ্যাঁ, তো আজকে এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তী আমরা যে আলোচনায় যাব, পরবর্তী যে ক্লাসে যাব বা আমরা যদি কোনো অঙ্কে যাই সেখানে কিন্তু আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। তো ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমরা এই সূত্র অনুযায়ী নির্ণয় করব। সেই জন্য তোমরা হচ্ছে এই সূত্রটাকে তোমরা খুব ভালোভাবে হচ্ছে আয়ত্ত করো এবং এই 5টা মনে রাখো, কোনটা বৃদ্ধি পেলে ডেবিট অথবা হ্রাস পেলে ক্রেডিট হয়, কোনটা বৃদ্ধি পেলে ক্রেডিট অথবা হ্রাস পেলে ডেবিট হয়, সেগুলো ভালোভাবে আয়ত্ত করো। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে হিসাব সমীকরণ থেকে শুরু করে আমরা হচ্ছে জাবেদা, খতিয়ান, আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করব এবং অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আজকে আর কথা বলবো না, এই পর্যন্তই। তো সবার সুস্থতা কামনা করে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।